আওয়ামী লীগের একটা টিম যুক্তরাজ্যে কাজ করছে, এটা কাজ করতেছে, তারা নিউট্রালাইজ করার চেষ্টা করছে। বিএনপি এবং আওয়ামী লীগের একটা বড় ধরনের বিভেদ আছে, কিন্তু সেই বিভেদের মধ্যে অ্যাটলিস্ট রাজনীতি করার বা রাজনীতিতে সমান প্লেইং ফিল্ড পাওয়া দরকার। যুক্তরাজ্যের কথা বলেন সিলেটের সাবেক মেয়র সম্প্রতি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছে। শুধু দেখা করে নাই, একটা পার্টিতে উনি এবং ওইটা নিয়ে আমাদের দেশে অনেক রিপোর্ট হয়েছে যে ব্রিটিশ, সরি এখন কথার বাইরে একটা কথা হয়ে যায় যেটা কিন্তু বাট বলে রাখি, যে বাংলাদেশ ওভারস্টেপিং করতেছে পররাষ্ট্রনীতিতে। আপনি খেয়াল করে দেখেন এই সরকার আসার পরই রোসাটম কি প্রতিবাদটা করেছিল মনে আছে, যে যখন বলছিল যে এত হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, তো রোসাটম কিন্তু রোসাটম একটা সরকারি প্রতিষ্ঠান, সেই রোসাটম প্রতিবাদ করেছে। এবং এর আগে 1 বছর আগে কিন্তু রাশিয়ার জাকারোবা সে কিন্তু বলেছিল বাংলাদেশে একটা স্প্রিং হচ্ছে। তারা কিন্তু জানে, তারা সব খবর জানে বাংলাদেশ ওভারস্টেপিং করতেছে তাদের রিলেশনের ক্ষেত্রে। রাশিয়ার সাথে যে রিলেশনের যে এটা নষ্ট হয়েছে, নষ্ট একেবারে বলতে পারেন নষ্ট, যে কারণে আপনি ধরেন যে রূপপুরের কাজই শুরু হচ্ছে না। এটা 2 কারণ, একটা হলো রাশিয়ানরা কাজ করতেছে না, আবার ওইদিকে ভারতের যে প্রতিষ্ঠান ওখানে যে কর্মী দেয় তারাও কিন্তু কাজ করছে না। আজকে রূপপুর কিন্তু বসে আছে, রূপপুরটা কিন্তু অকেজ হয়ে আছে। এটা হলো জাস্ট পররাষ্ট্রনীতির প্রবলেমের কারণে, ভারত বিরোধিতা, জিগির তোলা, জঙ্গি কথাবার্তা বলা। ভারত আমরা তো ভারতীয় না, আমরা বাংলাদেশে, এটাই তো স্বাভাবিক। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলবো, আমরা ভারতের পক্ষে কথা বলবো না। আমি বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলি, কিন্তু আমার দরকার নাই তো যে ভারত মুর্দাবাদ বলা। বাট দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ দ্য গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট ইজ প্রমোটিং। যদিও তাদের নেতা বলেন, ইউনূস সাহেব বলেন যে না কি বলে আমরা সবার সাথে সমান রাজনীতি বিশ্বাস করি। দেখেন পররাষ্ট্রনীতিতে কি অবস্থা, ভারতের সাথে খারাপ অবস্থা, ইয়ের সাথে খারাপ অবস্থা, এবং এই যে স্টারমারের সাথে যে ঘটকাণ্ডটা ওইটা নিয়ে বাংলাদেশের যে রিপোর্টিং গুলো হয়েছে আমি সেটাকে নিয়ে কথা বলানোর চেষ্টা হচ্ছে। রিপোর্টিংটা কি, বাংলাদেশের একজন মৃত্যু কি বলে কিসের আসামি, গণহত্যাকারী একজনের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাতের কারণে সেই দেশের রাজনীতি নাকি তোলপাড় হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন হোয়াট ইউ আর ডুইং। আপনি হয়তো তোলপাড় হবে, কিন্তু হোয়াট ইউ আর ডুইং উইথ দি ডিপ স্টেট। যুক্তরাষ্ট্রের তো একটা মেশিনারি আছে যে ডিপ স্টেটের কাছে, ধরেন ট্রাম্পও যায় ধরা খায়, বাইডেনও ধরা খায়, স্টারমারও ধরা খায়, আমাদের ইউনূস সাহেবও ধরা খায়, শেখ হাসিনাও ধরা খায়, সবাই ধরা খায়। সেই ডিপ স্টেট কিভাবে নেবে? এই যুক্তরাষ্ট্রের এমবাসি তো, যুক্তরাজ্যের হাই কমিশন তো লেবারের হাই কমিশন না, যুক্তরাজ্য সরকারের হাই কমিশন না। যখন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি প্রশ্ন তোলেন, আই টেল ইউ ফ্র্যাঙ্কলি, যত ভালো সম্পর্ক ধারক এখানে নষ্ট হইতে বাধ্য। ইউ ক্যানট আস, আপনি একটা পরিবারের মা এবং বাবাকে নিয়ে প্রশ্ন করবেন, আপনি সেই পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে? আই ডোন্ট থিঙ্ক সো। ইভেন ওই মা বাবার ওই দোষ থাকলেও আপনি স্টারমার সম্পর্কে যে কথাগুলো বাংলাদেশ মিডিয়াতে দেয়, এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ওপেনলি যদি এখনই কথা না বলে যে না আমরা কিন্তু এর সাথে নাই, তা নাহলে কিন্তু সম্পর্ক খারাপ হইতে বাধ্য। তাহলে আপনার কার সাথে সম্পর্ক খারাপ হলো? বৃহৎ শক্তি রাশিয়া, বৃহৎ শক্তি ভারত, বৃহৎ শক্তি যুক্তরাজ্য, এবং যুক্তরাষ্ট্র নিউট্রাল। সো আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগের ইনস্টিটিউশন গুলো কি কাজ করতেছে কিনা, সবগুলো ফ্রন্টে কিন্তু আওয়ামী লীগ কাজ করতেছে। আপনি এটা কি, আমি আপনাকে আরেকটা দেব, ওই যে বিদেশের নিয়ে, সেটা হলো দেখেন ম্যাথু মিলার এবং এরা বারবার একটা কথা বলে, গণতন্ত্রের কথা বারবার বলতেছে। আকার ইঙ্গিত থেকে ওরা কি বুঝাচ্ছে না যে তুমি কিন্তু অগণতান্ত্রিক? এটা কি বলতেছে না? একই কথা কি আমাদের সেনাপ্রধান বলতেছে না যে গণতন্ত্রে ফেরত আনা উচিত, রাজনীতিতে ফেরত আসা উচিত? এটা কিন্তু টোটালটাই একটা নেগোসিয়েশনের পার্ট, যে এটা যোগাযোগ হচ্ছে মানুষের সাথে মানুষের। এটা হয়তো এমন হতে পারে আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে কথা হইতেছে, অথবা কোনো দূতাবাসের ভেতরে আলোচনায় কথা হচ্ছে, অথবা কোনো নেতার বাসায় আলোচনা হচ্ছে, অথবা কোনো পার্টিতে আলোচনা হচ্ছে। দ্যাট ইজ বিং শিওর। এটা আপনাকে নিশ্চিত করে আওয়ামী লীগের সাথে এই আলোচনা, ইভেন ইন্ডিয়াতেও সফর হচ্ছে। কলকাতা থেকে অনেক নেতারা, আওয়ামী লীগের অনেক নেতারা যারা কলকাতায় ছিলেন, আগরতলা যারা ছিলেন, তারা সব কলকাতায়, এখন অলমোস্ট সবাই কলকাতায় কি বলে হিজরত করছেন। এবং কলকাতা থেকে অনেক বড় নেতা এখন কিন্তু ইয়েতে হিজরত করছেন, দিল্লিতে হিজরত করছেন। তার মানে সামথিং মুভিং অন। তো এই মোদ্দা কথা আমি আপনাকে এটা বলতে পারি। আর হলো আইনি দিকটা, আপনি এটার কথাই তো জিজ্ঞেস করছিলেন নাকি? আরেকটা মাঝে আইনি যাওয়ার আগে একটা কথা বলেনি, সাবির হোসেন চৌধুরীর জামিনটা কি এমন কিছুর অংশ?
সাবির হোসেন চৌধুরীর জামিনটা এমন কিছুর অংশ কিনা আমি এটা বলতে পারবো না, তবে সাবির হোসেনকে যে অভিযোগে আটকানো হয়েছে, আমার ধারণা কেয়ারটেকার সরকারের ভিতরেই নাড়া পড়ছে যে এই লোকের বিরুদ্ধে এই এত বড় হত্যাকাণ্ডের অভিযোগ আইনাতে আমরা বেকায়দায় পড়বো। কারণ এদের রুট তো অন্যান্য এদের রুট তো শুধু কি আওয়ামী লীগ? সাবির হোসেন চৌধুরীর টোটাল রুট তো আওয়ামী লীগ না। সাবির হোসেন রুট হইলো যে একজন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি, সে ব্যবসায়ী, সে তার বাবা বড় ব্যবসায়ী, সে একজন ব্যবসায়ী, বাংলাদেশের ইকোনমিতে সে একটা বড় প্লাস হলো সে আমেরিকার খুব ঘনিষ্ঠ, প্লাস তার ক্রিকেটের একটা চেহারা আছে। চিন্তা করেন তার কত দিকে তার গ্রহণযোগ্যতা। একটা হলো আমেরিকার খুবই ঘনিষ্ঠ সে, যুক্তরাজ্যের খুব ঘনিষ্ঠ সে, ইভেন চীনের সাথেও তার সম্পর্ক আছে। এগুলো ব্যবসার কারণে, প্লাস তার ব্যক্তিগত কারণে, প্লাস তার ক্রিকেটীয় যে ক্রিকেটের কিন্তু একটা বিশাল মাঝখানে দেখবেন একটা গুজব উঠেছে, ও মাশরাফির নামটা আমি বলি নাই, মাশরাফির নামও আসছে এই টিমের মধ্যে কাজ করার জন্য। তো একটা মাঝখানে হয়েছে যে মাশরাফিকে বানানো হবে, কি বলে, ফারুক আহমেদকে সরিয়ে দিয়ে মাশরাফিকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বানানো হবে। এটা কোত্থেকে আসছে আলোচনাটা? এই আলোচনাটা অবশ্যই এমন কোন জায়গা থেকে আসছে যেখানে তারা ভাবতেছে যে ক্রিকেট বোর্ডকে রাজনীতিকরণ করা হয়েছে এবং ক্রিকেট বোর্ডে রাজনীতি হচ্ছে। সো রাজনীতি বন্ধ করতে হলে কে? মাশরাফি যতই দল করুক, মাশরাফির বাড়ি পড়ায় দাও, কিন্তু এই মাশরাফি তো একটা জিনিস পরিচয় দিয়েছে, সে ভদ্রলোক এবং সে ভালো মানুষ এবং সে একজন ভালো ক্রিকেটার, সবকিছু তার, সে ভালো, সে প্রমাণ করছে। তো নামটা আসে কেন? নামটা আসে তো এই জন্যই। তো আলোচনা চলতেছে, কিন্তু অন্দরমহলের সমস্ত আলোচনা চলতেছে। এবং এটা ধরেন আওয়ামী লীগ একদম সরাসরি একটা ফ্রন্ট থাকবে, আওয়ামীর সাথে সম্পৃক্ত একটা সরাসরি মানে মুক্তিযুদ্ধের পক্ষের সাথে একটা ফ্রন্ট থাকবে, প্লাস বিদেশে যে নেগোসিয়েশন গুলো হচ্ছে সেটা নেগোসিয়েশনের সবচেয়ে বড় নমুনা হলো আপনি জ্যাক সুলিভানের এই স্টেটমেন্টটা যে আমরা শেখ হাসিনা সরকারের পতনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা কিন্তু এই কথা বলে নাই, এরা কিছুই বলে নাই। তারা বলছে স্বাগত জানাইছে উল্টা। সো এই যে পরিবর্তনটা, আরো একটা জিনিস দেখেন, নেগোসিয়েশন যে হচ্ছে, আপনি বলছেন নির্বাচন কমিশন সংস্কার, আপনি দেখেন কতগুলি সংস্কার ছাড়াই কিন্তু হয়ে গেছে সবকিছু। বিচার বিভাগ সংস্কার করবেন বলছেন, আপনি বিচারপতি নিয়োগ করে দিচ্ছেন, কোন সংস্কার হয়েছে? হয় নাই। আপনি দেখেন এই যে নির্বাচন কমিশন সংস্কার কমিশন আছে, আপনি বাংলাদেশে বিচার বিভাগটা ছাত্রদের দিয়ে একটা মিছিল করানো হলো, সুপ্রিম কোর্টে গেল এবং বিচার বিভাগের ডিসিশন হয়ে গেল। সংবিধানের বিষয়টা ছাত্রদের দিয়ে মাঠে আনা হলো এবং যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান তিনি কিন্তু এই লাইনেই কিন্তু টেলিভিশন গুলোকে বলে যাচ্ছেন সংস্কার কি অলরেডি তারা মানসিকভাবে করে ফেলেছে তারা এই বিষয়গুলা। তো দেখেন সংস্কারের আগে কিন্তু সংস্কার করার চেষ্টা হয়েছে, সংস্কার করে ফেলছে বলে একটাই। নির্বাচন কমিশন দেখেন, ওখানে নির্বাচন কমিশনের কমিশন আছে, কিন্তু নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে একটা কমিশন আছে, সেই কমিশন এখন পর্যন্ত কোনো কথাই বলে নাই। নির্বাচন কমিশনের কিন্তু আদি নিয়মে আপনি কিন্তু নিয়োগ করে ফেলছেন, খেয়াল করছেন? এগুলো কিন্তু নেগোসিয়েশনের ফল, এগুলো কিন্তু নেগোসিয়েশন বাইরে না। এই প্রধান নির্বাচন কমিশনার বারবার বলছেন, গতকালও বলেছেন যে সকল, ওনার এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাউকে বাদ দিয়ে নির্বাচন নয়। এগুলো কিন্তু নেগোসিয়েশন, এগুলো নেগোসিয়েশন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি ছাড়া নির্বাচনগুলো হওয়ার কারণে নির্বাচনের কোনো ধরনের গ্রহণযোগ্যতা হয় নাই। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা হবে না। এটা তো আমেরিকাই বলতে পারবে না, আমেরিকায় তো বারবার এটা ওরা ইনক্লুসিভের কথা বলে। সমস্ত বিনিয়োগকারীরা চায় একটা স্টেবল পরিস্থিতি। আপনার আমাদের ব্যবসায়ীরা কি চাচ্ছে? স্টেবল ইলেকশন চায়, নির্বাচন হয়ে তারপর একটা স্টেবল হয়ে যাক সিচুয়েশন। এই আনস্টেবল সিচুয়েশন কেউ চায় না। তো বিদেশিরা তো তাই চায় ভাই। তারা এসে কেন ইয়েরা বলে গেল, এই যে জাপানি ব্যবসায়ীরা এসে কেন বলে বাংলাদেশে বিনিয়োগ, সবাই বলছে এটা আওয়ামী লীগকে বলছে। আসলে মোটেও আওয়ামী লীগকে বলে না, তারা বর্তমান পরিস্থিতির কথা বলছে। জাইকার প্রজেক্ট গুলি তারা করতে পারতেছে না, জাইকার যে প্রজেক্ট ঠিক মতো তারা বাস্তবায়ন করতে পারতেছে না। এই মেট্রো রেল ঠিক মতো বাস্তবায়ন করতে পারতেছে না। এই যে মেট্রো রেলের যে টিকেটিংটা পর্যন্ত, এখন পর্যন্ত মানুষ ঠিক মতো টিকিট কিনতে পারে না। এটা কারণটা কি? কারণ জাপানিরা কিন্তু অলমোস্ট উইথড্রন। তারা দেখছে জানি বাবা এখানে কি হইতেছে, এখানে মারপিট হইতেছে, এখানে এই হইতেছে, এখানে আজকে অমুক আসে তমুক আসে, তারা কোথাও বসলে তাদের যদি বেইজ্জত করে, তারা তাই না, তারা ভদ্রলোক মানুষ। জাপানিরা বলছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশই নাই। তো এগুলো হচ্ছে এখন এই সব মিলে একটা চাপের সৃষ্টি হলো, যে চাপ হচ্ছে একটা সরকারের উপর। আরেক দিকে হলো ধরেন আওয়ামী লীগও তার
বোধোদয় নিশ্চয়ই হয়েছে, তারা কোন কোন জায়গায় তাদের পরিবর্তন করা উচিত আমার ধারণা সেগুলো নিয়ে তাদের প্রচুর আলোচনা হচ্ছে নিজেদের মধ্যে। আওয়ামী লীগটাকে প্রাসঙ্গিক করার কি কাজকর্ম চলছে আপনার অনুসন্ধানে? আমার অনুসন্ধান, আমার একটু যোগাযোগের মাধ্যমে আমার যে কথাবার্তাগুলি হয় সেটা বলতে পারি। আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়েছে, এটা আমি বলতে পারি। হ্যাঁ, সেই রক্ত সঞ্চালনের প্রক্রিয়া হিসাবে ধরেন এটার 3টা ফ্রন্টে ওরা এখন মনোযোগ দিচ্ছেন, মূলত 3টা ফ্রন্ট। একটা হলো আইনি ফ্রন্ট, আইনটা কিভাবে লড়বে তারা একটা প্ল্যান করতেছে, চেষ্টা করতেছে ওইটাকে একটা ফ্রন্ট হিসেবে তৈরি করা। আরেকটা ফ্রন্ট হলো ইন্টারন্যাশনালি কিভাবে যে পরাশক্তিদের সন্দেহ করা হয় যে আমাদের দেশের উলট পালটের সন্দেহ, তাদের সাথে কিভাবে নেগোশিয়েট করবে, সম্পর্কটা কিভাবে ভালো করবে, আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে তাদের সাথে কিভাবে ভালো করবে, এবং তাদেরকে অ্যাটলিস্ট পক্ষে না আনতে পারলেও তাদেরকে করা, নিউট্রালাইজ করা, এটার কাজের জন্য একটা চেষ্টা চলতেছে। আরেকটা হলো দেশের ভিতরে সংগঠনটাকে আবার রক্ত সঞ্চালিত যে শুরু হয়েছে সে রক্ত সঞ্চালনটা বাড়ানো। একটু সময় নিয়ে আওয়ামী লীগের 3 ফ্রন্টের মধ্যেই কাজ শুরু করেছে। আমি আপনাকে এটুকু বলতে পারি, দেশের ভিতরে যেমন কাজ হচ্ছে তেমনি দেশের বাইরে কাজ হচ্ছে, তেমনি আইনি ফ্রন্টেও কিন্তু ওরা তাদেরকে গোছাচ্ছে তারা কিভাবে আইনি লড়াইটা করবে। এই 3টা জায়গাতে আমার সবার এই যে আপনার অনুসন্ধানটা 3টা ফ্রন্টের কথা বললেন, 3 জায়গা থেকে কাজ চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগের কোন একজন স্পোকসম্যান এখন পর্যন্ত নাই। 5 মাস ধরে আওয়ামী লীগের কোথাও আওয়ামী লীগের কথা, এটা যে আওয়ামী লীগের কথা সেটা অফিসিয়ালি বলার মতো একটা স্পোকসম্যান নাই দেশে বা বিদেশে। আমার ধারণা আমি যতটুকু শুনছি সেটা এটা সময় নিচ্ছে। কেন সময় নিচ্ছে? আপনি দেখেন, যাদেরকে খেয়াল করে দেখেন, যাদেরকে মানুষ অপছন্দ করে এরা বাইরে বের হয়ে যে মাঝে মধ্যে কথা বলতেছে, মানুষ যে কি পরিমাণ ঘৃণা করে কমেন্ট করে, এগুলো খেয়াল করছেন? এগুলো একটু খেয়াল করে দেখেন। এদেরকে এক্সপোজ করাটাও আওয়ামী লীগের একটা কাজ, যে তোমরা কতটা ঘৃণিত মানুষের কাছে তোমরা দেখো। কারণ আমার ধারণা শেখ হাসিনা বা এখন যারাই শেখ হাসিনা আশেপাশে আছেন তারা একটা জিনিস খোঁজার চেষ্টা করতেছে। প্রথমত হলো বর্জ্যকে বর্জ্য হিসাবে বর্জ্য বলে বাতিল করে দেওয়া, এইটা একটা তাদের ডিসিশন। আরেকটা হলো তাদের আসলেই তাদের রাজনৈতিক কৌশলগুলি মানুষের সাথে সম্পৃক্ত করতে কোন কোন নেতা সক্ষম, আসলে তাদের কার মধ্যে এই যোগ্যতাগুলি আছে সেটা খুঁজে নেওয়া। এটার জন্য সময় নিচ্ছে। এর জন্য মুখপাত্র গেছিল, যে কারণে আপনি দেখেন এই পর্যন্ত 5-6 জন কথা বলেছে, 5-6 জন এই পর্যন্ত কথা বলেছে, কেউই কিন্তু গ্রহণযোগ্য হয়নি। এবং কেউ গ্রহণযোগ্য না হওয়ার কারণে হয়েছে কি, এই 5-6 জনকে আপনি অ্যাটলিস্ট মূল দায়িত্ব দেখতে পাবেন না, আমি আপনাকে নিশ্চিত করতে পারি এটা। এরা কিন্তু এদেরকে সুযোগ দেওয়া হয়েছে তা না, কিন্তু এরা নিজেরা মনে করছে যে আমরা বোধহয় মুখপাত্র হইতে পারি, যে কারণে এরা এমন কথাবার্তা বলছে। এর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকদের মধ্যে অনেকেই আছেন, একজন যুগ্ম সম্পাদক নিয়ে পজিটিভ ধারণা আছে, বাকি নাই। এরা যত কথাই বলুক, নিচের লেভেলে আপনি দেখেন 2-1 জন কথা বলতেছে, তার মধ্যে 2-1 জন ছাড়া কাউকে মানুষ কাকে গ্রহণ করে এটা কিন্তু টেস্ট চলতেছে, বাতিলও চলতেছে, সিলেকশনও চলতেছে। খেয়াল করে দেখেন আপনি, এই জন্য যে 6-7 জন কথা বলেছে যে ওপেন হয়েছে, তার মধ্যে আপনি যদি জরিপটা দেখেন, জরিপে দেখবেন আপনি, আমি নাম বলা কি ঠিক হবে কিনা জানি না, তারপর খালিদ মাহমুদ চৌধুরী, তারপর আরাফাত হ্যাঁ, ওরা যে রেশনালি কথা বলতেছে এবং যে রেশনালি মানুষ এটাকে করে, অন্যদের কাছে কিন্তু তা না, অন্যদেরকে গালাগালি দিয়ে ভরায় দিচ্ছে। মানে আপনি যদি বলে 3 মিলিয়ন ভিউ হয়েছে একজন নেতার বক্তব্য নেই, কিন্তু 3 মিলিয়নের মধ্যে ভিউর মধ্যে কত ওকে নিন্দা করছে, কত নিন্দা করে কমেন্ট হয়েছে সেটা কিন্তু কেউ খেয়াল করেনি। ওইটাও কিন্তু ভোট, পাবলিকের ভোট কিন্তু। সো আওয়ামী লীগ কিন্তু এই যে যাচাই বাছাই বন্ধ দিয়ে কিন্তু আমার ধারণা তাদের লিডারশিপ তারা ঠিক করতেছে। এই কাজটা কিভাবে হচ্ছে দেশে বা বিদেশে? আচ্ছা, এটা আমি আপনাকে আমি একেবারে অ্যাকিউরেট তো কোনো জিনিস আমি বলতে পারবো না, কারণ যেভাবে শুনি সেটাতে হলো ধরেন 111 এর মতো করে একটা লিডারশিপ বের করে আনা যায়, যেমন জিল্লুর রহমান আর মতিয়া চৌধুরী, একটা সিনিয়র লিডারশিপ যারা সবসময় বুক ফুলায় কথা বলতে পারবে, যে তাদেরকে ইচ্ছা করলে তুমি জেলে নিতে পারবে না, তাদের কোনো এমন কোনো অপরাধ নাই বা এমন কিছু অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারবে না যে কারণে জেলে নিয়ে যাবে। এবং তারা কোনো কথা বললে একটা সময়ের পরে, ধরুন আর 1-1.5 মাস 2 মাস পরে যখন কথা বলবে, আওয়ামী লীগ যখন কথা, তখন আওয়ামী লীগ নিয়ে কথা বলাটা আর
মানে অন্যায় বলে বা এটা কথা বললে তাকে ধরে মারতে হবে, এরকম সিচুয়েশন কিন্তু অলমোস্ট শেষ। তো সেরকম সিচুয়েশনে কয়েকজনের নাম আসছে, তো সেই নামগুলি কি বলা ঠিক হবে? আপনি কি মনে করেন? একটু আইডিয়া তো চায় মানুষ। এরকম নামগুলোর মধ্যে ধরেন রাজনীতিতে ফিরে আনার জন্য একটা ইয়ে আছে, একটা লবি মনে করতেছে আব্দুল হামিদ সাহেবকে রাজনীতি ফিরিয়ে এনে জিল্লুর রহমানের ভূমিকায় নিয়ে যাওয়া। ওনার কি শারীরিক অবস্থা আছে সেরকম? আছে, সেটা আছে। জিল্লুর রহমান একই অবস্থা ছিলেন। জিল্লুর রহমান যখন 111 সময় উনি নড়াচড়াও করতে পারতেন না, উনি বরং মতিয়া চৌধুরীর কাঁধে চড়ে চলাফেরা করতেন। হ্যাঁ, অলমোস্ট কোন রকম বসায় দিলে, আমার এখনো মনে আছে 111 সময় ওনাকে আমি লুঙ্গি পরে বন্ধ ব্রিফ করতে দেখছি, বুঝছেন? মানে জাস্ট বেডরুম থেকে আইসা ব্রিফ করছে। তো এটা কোনো ইস্যুজ না। ইস্যুজ হলো যে পার্টিকে আপহোল্ড করার মতো একটা বুক চিতে কথা বলার মতো একটা, বা আওয়ামী লীগ বললে তা সে আওয়ামী লীগ মিন করতেছে এবং তাকে কেউ এইটা নিয়ে কথা বলতে পারবে এরকম একটা লোকের দরকার। কলঙ্ক একটা বা একটা নিষ্পাপ চেহারা, এরকম কিছু লোক। সেটার মধ্যে ধরেন আওয়ামী লীগের তাকে আবার, উনি তো জানেন তো প্রেসিডেন্ট হওয়ার কারণে উনি আর আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের কিছু না। তো আওয়ামী লীগে তাকে ফেরত নিয়ে আসা সেটা সম্ভব কিভাবে, এটা নিয়েও আলোচনা হয়েছে খুব সম্ভবত, যে সভাপতি মন্ডলীতে তাকে ব্যাক করে এনে, অ্যাক্টিং ব্যাক করে এনে, পরবর্তী কাউন্সিলে তাকে ইয়ে করা এবং তাকে অ্যাক্টিং রাখা, অ্যাক্টিং পদে, যেটা জিল্লুর রহমান কিন্তু অলমোস্ট অ্যাক্টিং দায়িত্বের মতোই পালন করেছে। আর এবং তার সাথে আরেকজন নাম, আরো একজন আসতেছে, ওনার নাম হলো আপনাদের সিলেটের, ওনার নাম হলো আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আব্দুল মান্নানই তো, হ্যাঁ, ওনার নামটা আসতেছে। যে উনিও ওনাকে অ্যারেস্ট করার পরে ওনার মুক্তির দাবিতে এলাকায় ছাত্রদের মিছিল হয়েছে সেখানে, তো ওনার নামটাও আসছে। তো ওনার নামটাও এখানে আছে, যে ধরেন কিভাবে আওয়ামী লীগের একটা একদম ফেস লাগবে, যে ফেসটা সবসময় কথা বলবে আর কি, কথা বলার মতো ফেসটা দরকার, যে সে নির্বিঘ্নে কথা বলতে পারবে, নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, নির্বিঘ্নে তাকে ইচ্ছা করলে কেউ কিছু করতে পারবে না, এরকম একটা ব্যক্তিত্ব তারা খুঁজতেছেন। আবার অনেকে বলতেছেন যে আরেকজন উনিও আওয়ামী লীগের বাইরে, বাট সে আওয়ামী লীগ আপহোল্ড করে, সে শেখ হাসিনাকে আপহোল্ড করে, মানে আব্দুল কাদের সিদ্দিকী। যদিও আমার কাছে মনে হয় না, কিন্তু কাদের সিদ্দিকী কোনো না কোনো ফর্মে, আওয়ামী ঘরানা ফর্মে বোধ হয় একটা লিডারশিপে থাকবেন, যেটা 14 দলের মতো যেই ফোরামগুলো আছে সেরকম ফোরামের হয়তো মুখপাত্রের মতো করে আসতে পারেন আর কি। এই হলো মাথার দিকের যে ফ্রন্ট আর কি, যে মাথার দিকের ফ্রন্ট। আর মাঝখানে যে মুখপাত্র আপনি বলতেছেন, যেটা সবসময় ছিল সৈয়দ আশরাফ, যখনই দরকার নেত্রীর পক্ষে এসে দাঁড়ায় সে কথা বলছে, হ্যাঁ, কোনো ভয় করে নাই, কিছু করে নাই, সেরকম একজন লোক খুঁজতেছে তারা। তো সেরকম লোক অনেক জনের বাতিল হচ্ছে, কিন্তু বাতিল গুলা কিন্তু সামনে আসতেছে এবং বাদ যাচ্ছে। দুই একজন একটু তার ইয়েতে, তার মধ্যে আরো আছেন, যেমন ধরেন যদিও রাজ্জাক সাহেব ইয়াতে মামলার আসামি, রাজ্জাক সাহেবের নামটা আছে, যে রাজ্জাক সাহেব হয়তো জামিন টামিন সরকারের সাথে একটা দর কষাকষি করে তাকে বের করে আনা। সাবির হোসেন চৌধুরী অলরেডি বাইরে আছেন। তারপরে একজন যুগ্ম সম্পাদক, যিনি সাংগঠনিক একটু সাংগঠনিক কাজটা ভালো বুঝেন, বাট তার ওইভাবে ভাবতেন, কিন্তু তাকেও ভাবা হচ্ছে। যেটা হলো ধরেন ওই যে ইনি হলেন কুষ্টিয়ার কি যেন হানিফ, হ্যাঁ। তারপরে ধরেন এই পর্যায়ের মধ্যে, কিন্তু এই পুরোটার মধ্যে, এই দুইটা ফ্রন্টের মধ্যে, এখানের মধ্যে কিন্তু কোনো না কোনো ফর্মে শেখ হাসিনার সাথে লিয়াজোটা মেনটেন করার জন্য বা করার জন্য শেখ ফ্যামিলির একজন থাকবে। এইটা আমি মোটামুটি যে শেখ ফ্যামিলির বোধ হয় এটা ধরেন খুব আলোচিত, যে শেখ ফ্যামিলির কে থাকবে এটা নিয়ে আলোচিত। যেহেতু বলে যে শেখ ফ্যামিলির কে থাকবে আলোচিত, আমার শেখ ফ্যামিলির একজন আছে। তো শেখ ফ্যামিলির মধ্যে আছেন জয়, পুতুল এবং রাদওয়ান মুজিব, এই তিনজনের নাম আছে। এটা হলো তাদের দেশীয় সাংগঠনিক এবং মুখপাত্রের কাজ করে এটা। এরপরে এটা হলো মূল ফ্রন্ট। আর দ্বিতীয় ফ্রন্ট হলো তার বিদেশে এই যে যেটা ধরেন তাদের পক্ষে তো ধরেন ইন্ডিয়া একটা বড় ভূমিকা পালন করতেছে আওয়ামী লীগের পক্ষে, কূটনীতিটা ইন্ডিয়া একটা বড় কনসেপ্ট। তো যেমন আপনি লেটেস্ট যে পরিবর্তনটা হয়েছে, এটা আশ্চর্য যে শেষ পর্যন্ত আমার ধারণা ছিল যে জ্যাক সুলিভান কোনো কিছু বলবেন না, মানে শেখ হাসিনা নিয়ে আর কোনো কথা বলবেন, বা আওয়ামী লীগ নিয়ে কথা বলবেন, বাংলাদেশ নিয়ে কথা বলবেন না, কারণ তারা মাত্র 5-6 দিন সময় আছে। কিন্তু আমার মনে হয়েছিল, কিন্তু আমার খুবই হয়েছিল যে জ্যাক সুলিভান যখন ইন্ডিয়াতে ভিজিট করতে আসেনি,
মানে এটা আসার কথা না। জয়শঙ্কর যখন যান এবং কি বলে যে মিস্ত্রি যখন যান, তখন যে ইনি আসবেন এটা তখন নিশ্চিত ছিল না, কিন্তু ওখানে কনফার্ম হয়েছে উনি আসছেন এবং এখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ওনাকে দিয়ে যে একটা স্টেটমেন্ট, এটা ইজ ডেভেলপমেন্ট, যে ওনার যে একটা স্টেটমেন্ট কিন্তু বের করে আনা হয়েছে জ্যাক সুলিভান। কিন্তু একটা কথা, যে যেই জ্যাক সুলিভানরা বা যেই ম্যাথু মিলাররা বা যেই জন কিরবিরা কি বলে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পরে নতুন সরকারকে স্বাগত জানাইছে, লিটারালি স্বাগত জানাইছে, তারা কিন্তু স্বাগতর জায়গা থেকে সরে গেছেন। খেয়াল করে দেখেন, এটা ভারতের কূটনীতি প্লাস ওই যে আওয়ামী লীগের যে বিদেশের যে উইংটা কাজ করতেছে তারা এটার জন্য, সেটা হলো কারা, যে দুজনের ভূমিকার কথা বলা হয়, যে এরকম ভূমিকা পালনে অভিজ্ঞ এবং সক্ষম দুতিয়ালি, মানে ইন্টারন্যাশনাল যে এগুলো, সেটা হলো গহর রিজভী এবং মশিউর রহমান, অর্থনীতিবিদ মশিউর রহমান, এই দুইজন এবং আরো কয়েকজন আছেন এর মধ্যে। আওয়ামী লীগের মধ্যে মজার ব্যাপার হলো যে ওই যে আমি 14 দলীয় প্ল্যাটফর্মের মতো করে এখানে আরো কিছু লোক, আরো কিছু ধরেন দলের বাইরে আরো কিছু লোক ইনফিউজে, যেমন ধরেন আপনি আশ্চর্য হবেন নাম যে মাহিবি চৌধুরী এবং পার্থ, কি যেন ওর নাম, পার্থ আন্দালিব রহমান পার্থ। খেয়াল করে দেখেন, আন্দালিব রহমান পার্থরা অলরেডি আওয়ামী লীগের জন্য কিন্তু নেগোশিয়েট শুরু করেছে। কেন, আমি আন্দালিব রহমান পার্থকে নিজে বলতেও শুনেছি, এক জায়গায় বলেছেন উনি, যে উনি মনে করেন মধ্য জানুয়ারির মধ্যে আলোচনা শুরু হয়ে যাবে। আসলে আলোচনাটা তো হচ্ছে, ওনাদের সাথেই তো হচ্ছে। তাহলে আওয়ামী লীগের এই আরেকটা ফ্রন্ট থাকবে, যেটা আওয়ামী লীগ না বাট 14 দলীয় স্টাইলের যে ফ্রন্টটা থাকবে, এই ফ্রন্টগুলিতে মানে আওয়ামী রাজনীতি ফেরত আনতে পারলে এদের সকলের রাজনীতি ফেরত আসে, যে কারণে এরা সবাই কিন্তু খেয়াল। আরো একটা জিনিস দেখেন যে আন্দালিব রহমান মাহিকে তো স্কোপই দেওয়া হয় নাই, আন্দালিব রহমান পার্থকেও কিন্তু খুব বেশি সুযোগ দিচ্ছে না এই মানে নেগোসিয়েশন কথা বলার জন্য। কারণটা হলো এদের সাথে ওই লিঙ্কটার কারণে। ওরা আসলে আওয়ামী লীগের হয়ে যে কাজগুলি করা দরকার, আওয়ামী লীগ হিসেবে যেটা করতে পারে না সেটা এরা করতেছে। প্লাস বিএনপির ভিতরে একটা গ্রুপ আছে যেটা বললে প্রতিবাদ করতে পারি, কিন্তু আমি একদম স্পষ্ট করে বলতে পারি, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এরা তো ভারতের হয়ে, কারণ আমির খসরু মাহমুদ এই নতুন সরকার হওয়ার পর কিন্তু বিএনপির প্রতিনিধি দল নিয়ে কিনা ভারত সফর করেছেন। আর এরপরে সালাউদ্দিন সাহেব কিন্তু ত্রিপুরা থেকে দেশে এসেছেন। সালাউদ্দিন সাহেব প্রায় 10-15 দিন ইয়েতে গিয়ে কিনা করছে, যুক্তরাজ্য গিয়ে ঘুরে আসছে। কিছুদিন আগে বলছে এটা বিএনপির ব্যর্থতা যে তারেক রহমানকে ফেরত আনতে পারে না, এটা বলছে। আসলে কিন্তু এগুলো সব নেগোসিয়েশনের পার্ট।